আপনারা নিশ্চয়ই চান্দা ভাইয়ের গানটা শুনেছেন, যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলও ফোটে না। যে বাগানে ভ্রমর আসে না সে বাগানে ফুলও ফোটে না। হ্যাঁ সত্যি, চান্দা ভাই চাঁদা নিতে নিতে এবার অস্ট্রেলিয়া চলে গেছেন 200 টাকা চাঁদা নেওয়ার জন্য। তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন, তাকে চাঁদা না দিয়ে তিনি চলে গেছেন। চান্দা ভাই হয়তো আবার লন্ডনে যাবেন, কিংবা বেগমপাড়ায় যাবেন, কানাডায় যাবেন, আমেরিকায় যাবেন, সব জায়গায় গিয়ে এভাবে চাঁদা আদায় করবেন এবং সেখানে বহাল তরিয়তে জীবন ধারণ করবেন। হ্যাঁ, বাংলাদেশে আবার ফিরে আসবেন যখন মোক্ষম সুযোগের সময় আসবে। একটা কাজে আসছে। কি কাম? বাংলাদেশে নির্বাচন? আরে ভাই, এটা শুধু ভোট নয়, এটা একেবারে পূর্ণদৈর্ঘ্য ফিচার ফিল্ম, যেখানে নায়ক হলেন চাঁদা ভাই, খলনায়ক হলো জনগণের আশা আকাঙ্ক্ষা, আর গান বাজনা হলো ভোটের সাউন্ড ট্র্যাক। চলুন দেখি 2026 সালের নির্বাচনের পেছনের সেই মহান নাটক, যেখানে চাঁদা শুধু টাকায় নয়, চেতনায়ও নেওয়া হয়। বাংলাদেশের নির্বাচন মানেই যেন একটা উৎসব, মাইকিং, শোভাযাত্রা, পোস্টার আর রাজনৈতিক প্রতিশ্রুতির ঝড়। কিন্তু এই উৎসবের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ানক বাস্তবতা, রাজনৈতিক চাঁদাবাজি, এক ভয়াবহ নিয়ন্ত্রিত এবং বৈধতার মুখোশ পরা অবৈধ অর্থনীতির চালচিত্র। 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন। আজ আমরা তুলে ধরব সেই নির্বাচনের পেছনে চলা টাকার খেলা, ভয় আর সুবিধাবাদিতার গল্প। ধরো এদের উপরে তো অনেক চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এদের উপরে চাঁদাবাজিও হয়, হ্যাঁ, এখন এগুলো কৌশলে কাজ করতে। ধরো এক সময় রাজনীতিকরা হতেন ত্যাগের প্রতীক, আর এখন তারা মূলত ট্যাগের প্রতীক, TAG, ট্যাগ, ল্যান্ড ওনার, টেন্ডার কিং, লোকাল গডফাদার, এই ধরনের ট্যাগের প্রতীক। চাঁদা ভাইয়ের জন্ম ঠিক তখনই যখন জনগণ ভোট দিল আর তিনি ভাবলেন, আরে ভোট তো দিল, এবার চাঁদাও দিবি, নে, সব প্যাকেজ আছে। এবং এই চাঁদা ভাইয়ের আয় বলতে গেলে উনি একেবারে ট্যাক্স ফ্রি বিলিয়নিয়ার, কিন্তু আয়কর দপ্তর কিছুই জানে না। রাজনীতিকরা হয়ে ওঠেন ঠিকাদারি ব্যবসার অংশীদার, জমির দখলদার, থানায় তদবিরকারী আর চাঁদার ভাগিদার। চাঁদা মানেই এখন রাজনৈতিক বিনিয়োগ। নেতা হন বা কর্মী, সবাই জানেন দল চালাতে হলে টাকা লাগবে, আর সেই টাকার উৎস ঠিকাদারি থেকে চাঁদা, নিয়োগ বাণিজ্য থেকে কমিশন, কি নয়। রাজনীতিবিদদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে আপনি ভাববেন তারা অলিম্পিকে গোল্ড মেডেল পেয়েছেন, অথচ আয় বলতে একবার ত্রাণ বিতরণে একটা ছবি তুলেছেন। যেমন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদন বলছে, বাংলাদেশের 95% রাজনীতিকের কোনো দৃশ্যমান বৈধ আয় নেই, অথচ তারা থাকেন অভিজাত ফ্ল্যাটে, চালান দামি গাড়ি, সন্তানরা পড়ে বিদেশে এবং ব্যাংকে কোটি কোটি টাকা। বেগমপাড়ায় কয়েকটি বাড়ি কিনেছেন, ওয়েস্টমিনিস্টারে, লন্ডনে কয়েকশো বাড়ি কিনেছেন। তবে গাড়ি আছে, বাসা আছে, প্লট আছে, শালাশালির চাকরি আছে, দেশের বাইরে বাড়ি আছে, শুধু আয়টাই নেই। এই আয়হীন লোকের কত কি আছে, এক প্রাকৃতিক বিষয়। এই সম্পদ আসে কোথা থেকে? এর উত্তর খুঁজতে গেলে চলে আসবে চাঁদা, ঘুষ, কমিশন এবং প্রভাব খাটিয়ে লাভবান হওয়া। বাংলাদেশের রাজনীতিতে এখন চাঁদা ভাই একটি পরিচিত নাম। রাস্তা থেকে হাট বাজার, স্কুল থেকে সরকারি প্রকল্প, সবখানে আছে চাঁদার নিয়ম। ভোট দিবেন, চাঁদাও দিবেন, এই ধারণা এখন অনেকের কাছেই স্বাভাবিক। অথবা চাঁদা দিবেন এবং ভোটের সময় আসলে ভোটও দেবেন। আমি আপনার কাছ থেকে চাঁদা নেব, আপনি আমাকে আবার ভোট দেবেন, আমাকে জনপ্রতিনিধি বানাবেন এবং আবার আমাকে চাঁদা দেবেন দীর্ঘ 5 বছর, যতদিন ক্ষমতায় আছি, আমার যতদিন প্রয়োজন হবে। স্পষ্টত এই অবৈধ কাজটি বাংলাদেশে বৈধতা পেয়ে গেছে শুধুমাত্র রাজনীতিবিদদের চরিত্র হরণের কারণে। তাদের মানুষের প্রতি লোভ লালসা, সম্পদের প্রতি লোভ লালসা এবং টেন্ডারবাজি, চাঁদাবাজি, জবরদখল, মার্কেট দখল, কোথা কি নেই। এই রাজনৈতিক ছত্রছায়ায় তা যেন আইনেরও ঊর্ধ্বে চলে গেছে। স্থানীয় নেতারা বিভিন্ন উন্নয়ন প্রকল্প বা ব্যবসা থেকে নিয়মিত চাঁদা তুলে থাকেন দলীয় ফান্ডের নামে, কিন্তু শেষমেশ তো ব্যক্তি গৌরবে পরিণত হয়। বাংলাদেশে চাঁদা এখন শুধু টাকা নয়, এটা এক ধরনের শিল্প। যেমন ধরুন, নতুন মার্কেট বানাতে হলে 10% চাঁদা দিতে হবে, স্কুলে নিয়োগ দিলে ভেটিং চার্জ দিতে হবে, রাস্তা মেরামত মানে টপ আপ। এইসবের জন্য মন্ত্র আছে, চাঁদা দিবা প্রজেক্ট পাইবা। এমনকি গরুর হাটের ইজারা নিয়েও নেতা বলে, প্রতি গরুতে আমার 200 টাকা, কসম গরু কোরবানির। নির্বাচনের সময় চাঁদা ভাইয়ের স্পেশাল অফার আসে, যেমন ভাড়া করা মাসেলম্যান, দৌড়ঝাঁপ কর্মী বাহিনী, খুন করে ফেলা, ফেলে দেয়া, ভোট কিনতে নগদ টাকা। এই টাকা আসে কোত্থেকে? ঠিকই ধরেছেন, জনগণের পকেট থেকে আসে। নেতা ভাবে ভবিষ্যৎ 5 বছরে যা কামাবো
তার লগে এখন একটু ইনভেস্ট করতে হবে। আর ভোটাররাও ভাবে চাল শাড়ি পাইছি, এবার ভোট দিয়ে দিই, নেতা যদি জিতলে বাড়ির পাশে একটা সোলার তো অন্তত বসাই দিব। নির্বাচনের সময় এই চাঁদাবাজি পৌঁছে যায় চূড়ান্ত রূপে। যারা নমিনেশন পেতে চান তাদের কাছ থেকে শুরু হয় দলের জন্য মোটা অঙ্কের চাঁদা দাবি, তারপর এলাকা ভিত্তিক প্রচারণা, মাসল পাওয়ার অর্থাৎ বাহিনী নিয়োগ এবং ভোট কিনতে আরও টাকার প্রয়োজন। প্রার্থীরা এই টাকা জোগাড় করেন ব্যবসায়ী, ঠিকাদার এবং দলীয় কর্মীদের কাছ থেকে। বিনিময়ে নির্বাচিত হলে তাদের দেওয়া হয় ঠিকাদারি কাজ, নিয়োগের সুপারিশ বা জমি দখলের সহায়তা। এই চাঁদার সংস্কৃতি টিকিয়ে রাখছে এক ধরনের সামাজিক নীরবতা। ভোটাররাও অনেক সময় এই সংস্কৃতির অংশ হয়ে পড়েন। তারা জানেন চান্দা ভাই এলাকায় প্রভাবশালী, তার সাথেই সম্পর্ক রাখতে হবে। আবার কিছু ভোটার নিজের স্বার্থে প্রার্থীদের কাছ থেকে নগদ সুবিধা নেন, যেমন চাল, শাড়ি, নগদ টাকা বা চাকরির প্রতিশ্রুতি। এই পদ্ধতি ক্রয়যোগ্য ভোটারের বাজার তৈরি করেছে। বাংলাদেশে ভোটাররা বিক্রি হয়ে যায়। আমরা জনগণ খুব স্মার্ট, জানি নেতা চাঁদাবাজ, জানি নিজের ভালো চায়, তবুও ভোট দেই। এভাবে জনগণ নিজের অধিকারকে ভাগিয়ে দিয়ে রাজনীতিকে বানিয়েছে পণ্য, যেখানে সবচেয়ে দামি পণ্য ভোট আর সবচেয়ে চালাক ক্রেতা চান্দা ভাই। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন থেকে যায়। প্রভাবশালী নেতাদের চাঁদাবাজির বিরুদ্ধে সাধারণ মানুষ মামলা করলে তা হয় নিষ্ক্রিয়। কখনো কখনো রাজনৈতিক আদেশে মামলা পর্যন্ত গায়েব হয়ে যায়। যারা চাঁদাবাজির বিরুদ্ধে প্রতিবাদ করেন তারা হন হয়রানির শিকার, খুন, জখম এবং এলাকা ছাড়া হওয়ার শিকার। কেউ যদি চাঁদাবাহির বিরুদ্ধে থানায় যায় তখন থানাও হাসে, বলে ভাইরে ওনারে চেনেন না, উনি তো ওই দলের বড় আব্বা বড় ভাইয়ের লোক। আর সেই মামলাটা সেটা হারিয়ে যায় ব্যবস্থাপনা নামক জাদুতে। এখন যদি বলেন আইন কোথায়, উত্তর একটাই, চাঁদা ভাইয়ের পকেটে, পেছনের প্যান্টের চেইনে। 2026 সালের নির্বাচন নিয়ে মানুষের প্রত্যাশা অনেক, কিন্তু প্রশ্ন থেকেই যায় এই নির্বাচনে কি আদর্শবান চাঁদাবাজ মুক্ত প্রার্থীরা টিকে থাকতে পারবেন, নাকি আবারও জয়ী হবেন সেই চাঁদা ভাইরা? ভোট কি আদর্শের হবে না আবার টাকার খেলায় চলবে? 2026 আসছে, ভোট আসছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভোট কি আদর্শের হবে না আবার চাঁদার ইনভেস্টমেন্ট রিটার্ন হিসেবেই দেখা হবে? নতুন চাঁদা ভাইয়েরাও লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন, কারণ রাজনীতিতে ঢুকলে জমি, বাড়ি, গাড়ি সব ফ্রি আসে। আর যারা যোগ্য, শিক্ষিত, ক্লিন, তারা বলে ভাই এত টাকার খেলা পারবো না। ব্যাপারটা খুব সোজা, যতদিন আমরা চাঁদা ভাইকে নেতা বানাবো ততদিন আমাদের উন্নয়ন চাঁদার শর্তে হবে। জেগে উঠুন, ভোট দিন সেই মানুষকে যিনি চাল শাড়ি নয় দায়িত্ব নিয়ে আসবেন। না হলে আগামীতে পোস্টার হবে এরকম, চাঁদা দিবেন, ভাইস চেয়ারম্যান হবেন। দেশ বাঁচাতে হলে আগে এই চাঁদা ভাই সংস্কৃতি ভাঙতে হবে, ব্যালটের শক্তিতে, ভোটের শক্তিতে, ব্যঙ্গের হাসিতে আর সাহসিকতায়। রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হলে চাই জনগণের সচেতনতা, শক্তিশালী প্রতিষ্ঠান এবং আদর্শিক নেতৃত্ব। রাজনৈতিক নেতাদের জবাবদিহিতার আওতায় আনতে হবে। ভোট শুধু ভোট নয়, এটি একটি দায়িত্ব, একটি প্রতিবাদ, একটি পরিবর্তনের হাতিয়ার। এবার সময় এসেছে চাঁদা ভাই নয়, যোগ্য লোককে ভোট দিন। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, আগামী প্রজন্মের জন্য। চাঁদার রাজনীতি বন্ধ হোক, আদর্শিক নেতৃত্ব গড়ে উঠুক, এই হোক 2026 সালের নির্বাচনের অঙ্গীকার।